নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না, শুভেন্দুকে সতর্ক করলেন শমিক। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদ। মালদহের পর শিলিগুড়ির হোটেলে প্রবেশ নিষেধ বাংলাদেশিদের। আবেগের নাম দীপু দাস, ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে সাধুরা, নেতৃত্বে শুভেন্দু। বিজেপির পালানো তৃণমূলের তাপস বিজেপিতে। কাকে ভোট দিলেন বুঝতেই পারছেন না বরাহনগরের বাসিন্দারা। 3 সন্তানের হেয়ারিংয়ে ডাক বীরভূমে। রাতে মৃত্যু বারাণসীর ভোটার মালেক শেখের। এই লড়াই শেষ লড়াই, কিসের বার্তা শ্রমিকের? সকালে বিএলওর ফোন আসে, শুধু হয় একটাই কথা, বুকে ব্যথা শুরু, তারপরই সব শেষ। নাম বাদ যায়নি, তবে কি ঘটল? বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। ধৃত 12 জনের জামিন মঞ্জুর আদালতের। ভারত এবং চীনের প্রসঙ্গে মার্কিন রিপোর্ট খারিজ করে দিল চীন। অরুণাচল এবং পাকিস্তান প্রীতি নিয়ে বার্তা বেজিংয়ের। একের পর এক আইএসআইএস ঘাঁটিতে স্ট্রাইক। নাইজেরিয়ায় বিমান হানা। ডোনাল্ড ট্রাম্প বললেন, মেরি ক্রিসমাস। 26 এলেই কাঁপুনি শেষ, কি বলছে আবহাওয়া দফতর? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। বঙ্গ বিজেপির গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে। বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে ক্ষুণ্ণ হন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। রাজ্যে পদ্ম শিবিরের প্রধান সেনাপতি যে তিনি তা বুঝিয়ে দিয়ে শিশির পুত্রকে কড়া শাসন করে বলেন, ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না। যদিও দুজনের কেউই পরে এ বিষয়ে আর মুখ খোলেননি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দলের অন্দরে শুভেন্দুর আলাদা গোষ্ঠী গড়াকে যে আর মদদ দেওয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে গোটা রাজ্য থেকে বাছাই করা নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় গ্রন্থাগারের এদিনের সভায়। মূলত আমন্ত্রিতরা ছিলেন দলের আদি নেতা, যারা গত কয়েক বছরে শুভেন্দু অধিকারীর মতো নব্য ও দলবদলু নেতাদের দাপটে বিরক্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। বিধানসভা ভোটের আগে সেই আদি নেতাদের ফের সক্রিয় করার উদ্যোগ হিসেবেই এদিনের সভায় আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, সুনীল বানসাল, শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। লক্ষ্য ছিল বিধানসভা ভোটের আগে দলের ঐক্যের ছবি তুলে ধরা। কিন্তু সবাই খানিকটা তাল কেটে যায় বিরোধী দলনেতার ভাষণে। তিনি বলেন, বিজেপিতে আদি নেতারা ছাড়াও এই মুহূর্তে আরও কয়েকটি গোত্রের নেতাদের দেখা যায়, যারা অন্য দল থেকে যোগ দিয়েছেন। আমি এই গোত্রে পড়ি। 5টা দফতর ছেড়ে, 3টে সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভরা সভায় শুভেন্দুর এই আদি নব্য বিভাজনের রাজনীতি ভালো মনে মেনে নেননি বঙ্গ বিজেপির মুখিয়া শমিক ভট্টাচার্য। তিনি শুভেন্দুকে কিছুটা সামজে দিয়ে বলেন, আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, ভবিষ্যতের কোনো সভায় এ কথা আপনি আর বলবেন না, কারণ আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। ওপার বাংলায় হিন্দুদের ওপর নির্যাতন। মালদহের পর শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেলের মালিকরা। পুরনো ভিসায় যারা এখনো ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন, তাদের শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ির হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তপ্ত বাংলাদেশে ভারত বিরোধী সুর সপ্তমে। হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের ওপর নির্যাতন চরমে উঠেছে। হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নেতারা লাগাতার ভারতের 7 সিস্টার ও চিকেন স্নেক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথা বলছেন। দিনের পর দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। জানা গিয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 থেকে 30 হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতে আসেন। তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাদের হোটেলে থাকতে দিতে নারাজ শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষ। এ ধরনের চোখরাঙানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়ির আগে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মালদহের হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদে শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর বাংলাদেশে অত্যাচার চলছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তার প্রতিবাদেই এপার রিটেক তার প্রতিবাদেই এপারের হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, ওপার বাংলার কোনো নাগরিককে হোটেল রুম দেওয়া হবে না। ভোটের আগেই খেলা শুরু তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021 সালের বিধানসভা ভোটে বরাহনগরে বিজেপি প্রার্থী ছিলেন পার্নো। সেইবার বরাহনগরে তৃণমূল প্রার্থী ছিলেন তাপস রায়। তাপসের কাছে হারতে হয়েছিল পার্নোকে। সেই তাপস রায় যদিও এখন বিজেপিতে, কিন্তু পার্নো চলে এলেন তৃণমূলে। তা নিয়েই চর্চা রাজনৈতিক আঙিনায়। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে শাসক দলে যোগদান করেন পার্নো। তা নিয়ে খোঁচা দিতে যদিও ছাড়ছে না বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন সিপিএম নেত্রী দীপশিতা ধর। অন্যদিকে নেতাদের দল বদলে যেন কিছুই বুঝে উঠতে পারছেন না বরাহনগরের বাসিন্দারা। কার ভোট কোথায় গেল তা ভেবেই এখন চর্চা এলাকার নেটিজেনদের দেওয়ালে। নাম প্রকাশে অনিচ্ছুক বরাহনগর বাজার এলাকার এক বাসিন্দা বলেছেন, কি আর বলবো, ফুলগুলো তো এখন সব ভুলভালি মনে হচ্ছে। কার ভোট কোথায় চলে যাচ্ছে ধরতেই পারছি না। অন্যদিকে বরাহনগরের আলমবাজারের আর এক যুবক বলছেন, তাপস রায়ের রাজনীতির প্রজ্ঞা দীর্ঘদিনের, কিন্তু পার্নো মিত্রের মতো অভিনেত্রীকে নিয়ে তৃণমূলের কী লাভ হলো বুঝতেই পারছি না। তীব্র ক্ষোভ প্রকাশ করে বরাহনগর স্টেশন চত্বরের এক বাসিন্দা বলছেন, দিনের শেষে কে কোন ফুলে চলে যাবে ধরতেই পারবেন না। আসলে আমাদের ভোট নিয়ে ছেলে খেলা করে এরা। অন্যদিকে খোঁচা দিয়ে ফেসবুকে দীপশিতা লেখেন, 2021-এ বরাহনগরের তৃণমূলের প্রার্থী ছিল তাপস রায়, তিনি এখন বিজেপিতে। 2021-এ বরাহনগরের বিজেপি প্রার্থী ছিল পার্নো মিত্র, তিনি এখন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস এদের কমিটির মাথায় জায়গা দিক। এদিকে সামনেই আবার বিধানসভা নির্বাচন, তাই পার্নোর দলবদলের পর তার ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা তুঙ্গে। পার্নো যদিও বলছেন, এটা তো আমার হাতে নেই, আগের বারও ছিল না, এটা দল ঠিক করবে, ম্যাডাম সিপিএম ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আর তাছাড়া এটার জন্য আমি মুখিয়েও নেই। আমাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হবে আমি সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। আমি শুধু কাজ করতে চাই। অন্যদিকে এখন পার্নোর দলবদল নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি নেতা তাপস রায়ও। তার কাছেই আগের ভোটে পদ্মচিহ্নে দাঁড়িয়ে হারতে হয়েছিল পার্নোকে। তাপস বলছেন, আমার মনে হচ্ছে আবার কোনো উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হলো। দলটা তো আস্তে আস্তে প্রাক্তন অভিনেতা অভিনেত্রী যারা আর সিনেমায় কাজ পান না তাদের দল হয়ে দাঁড়াচ্ছে। এখানেই না থেমে পার্নোর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে তাপস আরও বলেছেন, বিজেপিতে যোগদান ভুল হয়েছিল এটা ভাবতে ওর 5 বছর লেগে গেল। ভাবতেই অবাক লাগে। দুই পুত্র ও মেয়েকে এসআইআর-এর হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। মৃতের নাম মালেক শেখ। দীর্ঘদিন ধরে তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে কাজ করতেন। সেখানকার ভোটার তালিকায়ও তার নাম রয়েছে। বাংলায় 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। হিয়ারিংয়ে সন্তানদের ডেকে পাঠানোর পর থেকেই তিনি আতঙ্কে ছিলেন বলে পরিবারের দাবি। মালেক শেখের বাড়ি সাঁইথিয়া থানার দক্ষিণ সৃজা গ্রামে। তার পরিবারের বক্তব্য, সংসার চালাতে দীর্ঘদিন আগে বারাণসীতে যান মালেক। 2015 সালে সেখানে ভোটার কার্ড হয়। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে, কিন্তু তার নাম তোলা হয়নি বলে পরিবারের অভিযোগ। এদিকে বাংলাতেও 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। কয়েকদিন আগে বাড়ি ফেরেন তিনি। মালেক শেখের দুই ছেলে জফির শেখ, সফির শেখ এবং মেয়ে মকিনা বিবি বীরভূমে এসআইআর-এর ফর্ম ফিল আপ করেন। কিন্তু তাদের নিজের বাবা কিংবা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। তাদের তিনজনের নামে হিয়ারিংয়ের নোটিশ আসে। মকিনা বিবি বলেন, আমাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসার পর থেকেই বাবা চিন্তায় ছিলেন, তাদের সন্তানের কি হবে, শুধু সেই কথা বলতেন। তারপরই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মালেক শেখের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বছর 67-র মালেক। মৃতের এক আত্মীয় অভিযোগ করেন, মালেক শেখের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও এসআইআর দায়ী। বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদের আজ কলকাতাতেও তপ্ত শহর। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে 12 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত 12 জন বিক্ষোভকারীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। 3,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছিল। 7 জনের জামিন আগেই হয়েছিল, এবার 12 জনের জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে চলে তীব্র বিক্ষোভ। আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের দিকে কুশপুতুল পুড়িয়ে ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। তাণ্ডবে 8 জন পুলিশকর্মী জখম হন। এই ঘটনায় মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার তাদের তোলা হয় আলিপুর আদালতে। সেখানেই মোট 12 জন পুরুষ অভিযুক্তকে দুদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শুক্রবার 12 জনকে আদালতে পেশ করা হয়। এই দিন আদালতে পুলিশের তরফ থেকে 12 জনের 12 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। পুলিশের দাবি, ধৃতদের আন্তর্জাতিক যোগ আছে কিনা খতিয়ে দেখা হবে। সরকারি আইনজীবী আদালতে জানান, তদন্তে 11 জন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। পুলিশকে পেটানো হয়েছে, ইনজুরি রিপোর্ট রয়েছে। তার বক্তব্য, যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের উদ্দেশ্য দেখা দরকার। এই ঘটনার পর একই সংগঠন আবার বিক্ষোভ দেখাবে। আবার অশান্তি হলে আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব পড়বে। তদন্তে সহযোগিতা করছে না। সরকারি আইনজীবীর বক্তব্য, হাই কমিশনে গিয়ে অন্য ঘটনা দেখিয়ে অন্য মাত্রা দিতে চাইছে। এমন পরিস্থিতি করতে চাইছে যে মনে হবে আমরা হাই কমিশনের নিরাপত্তা দিতে পারছি না। পুলিশকে এমনভাবে মারা হয়েছে যে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ডাক্তার বলেছে এখন কাজে যোগ দেওয়া যাবে না। সরকারি আইনজীবীর বক্তব্য, হাই কমিশনের বাইরে গাড়ি ভেঙেছে, কুশপুতুল পুড়িয়ে পুলিশের দিকে ছুঁড়ে মেরেছে। সেদিন একই ঘটনা হাইকমিশনের ভেতর করতে পারত। আজও একই ঘটনা ঘটানোর জন্য একই সংগঠন কর্মসূচি করতে নেমেছে। তখন আদালতে অভিযুক্তদের তরফে আইনজীবী সওয়াল করেন, খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে, কিন্তু তার প্রেক্ষিতে কোনো তথ্য প্রমাণ নেই। তার প্রশ্ন, দুদিনের তদন্তে খুনের চেষ্টার কী প্রমাণ পেয়েছে পুলিশ? চীন বৃহস্পতিবার ভারত এবং চীন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ কংগ্রেসে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে ছিল ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চাইছে চীন, সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতার বিষয়টিও। কিন্তু বৃহস্পতিবার এই রিপোর্ট খারিজ করেছে চীন। চীন অভিযোগ করেছে, আমেরিকা মিথ্যে গল্প ছড়িয়ে বেজিং এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, এবং সেই সঙ্গে চীন দাবি করেছে ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করেন চীনের বিদেশ দফতরের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন, পেন্টাগনের রিপোর্ট চীনের প্রতিরক্ষা নীতি বিকৃত করছে, চীন এবং অন্যান্য দেশের মধ্যে বিবাদ তৈরি করছে এবং এইভাবে নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খুঁজছে। চীন এই রিপোর্টের দৃঢ় বিরোধিতা করছে। আমেরিকার রিপোর্টে বলা হয়েছে ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন। সেই সঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, অক্টোবর 2024-এ ভারত ঘোষণা করেছিল চীনের সঙ্গে ল্যাকের বাকি সংঘাতের কেন্দ্রগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে এক চুক্তি হয়েছে। ব্রিক্সে চীন প্রেসিডেন্ট জিপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠকের দুদিন আগে চীন সম্ভবত এলএসিতে কমে আসা উত্তেজনাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে এবং ইউএস ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া আটকাতে চায়। তবে ভারত সম্ভবত চীনের কার্যকলাপ এবং উদ্দেশ্য নিয়ে সন্দিহানি থেকে যাবে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, চীন ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে চীনের বিদেশ দফতরের মুখপাত্র লিন বলেন, আমরা যোগাযোগ আরও বাড়াতে, পারস্পরিক বিশ্বাস বাড়াতে, সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্যগুলো সঠিকভাবে সামলাতে প্রস্তুত, যাতে একটি সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পরিস্থিতি নিয়ে লিন বলেন, সীমান্ত প্রশ্নটা চীন ও ভারতের মধ্যে বিষয় এবং দুই দেশের মধ্যে বর্তমান সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল। যোগাযোগের চ্যানেলও স্বাভাবিক। চীন সংশ্লিষ্ট দেশের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরোধিতা করে, যদিও চীন এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা নিয়ে মুখ খোলেননি লিন। শুরু থেকেই এবারে যেন একেবারে খোশ মেজাজে শীত। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে। বড়দিনেই করে ফেলেছিল বড় রেকর্ড। শহর কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 13 ডিগ্রি সেলসিয়াসে। এবার বড়দিন কাটতে না কাটতেই পাড়া একেবারে 12 ডিগ্রির ঘরে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে। সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী দুদিন সকালবেলায় দুই বঙ্গেই কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে কুয়াশার কারণে ভোর ও সকালের তাপমাত্রা তুলনামূলকভাবে কম অনুভূত হবে। তবে আগামী এক সপ্তাহ রাজ্য জুড়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, কোথাও বৃষ্টির ইঙ্গিত নেই। পাড়াপতন জারি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় 10 ডিগ্রি সেলসিয়াসে, শ্রীনিকেতনে 8 ডিগ্রি সেলসিয়াসে, বর্ধমান বাঁকুড়াতে 9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, আগামী 31শে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমবে না। মোটের ওপর আগামী 4 থেকে 5 দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। কলকাতায় আগামী 3 দিন রাতের তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। বছরের শুরুতে তা ধীরে ধীরে বাড়তে বাড়তে পৌঁছতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরের হালচালও
মোটের ওপর একই থাকছে। উত্তরবঙ্গে আগামী 5 থেকে 6 দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই, তবে কুয়াশার কারণে সকালের তাপমাত্রা আরও কম অনুভূত হবে। আগামী দুদিন উত্তরবঙ্গে কুয়াশা জারি থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। একই ছবি দেখা যাবে কালিম্পংয়েও। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।